নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি পাঠ করে শোনাব গোপাল ভাঁড়ের মজার গল্প নবাবের অষ্টাদশ মহাভারত কথা। একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো হিন্দুদের মতো আমাকে নিয়ে মহাভারত রচিত হোক। যেমনি ভাবা তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন। আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে তাকে নিয়ে একটি নতুন মহাভারত পণ্ডিতদের দিয়ে লিখে দিতে হবে 1 মাসের মধ্যে। সেইরূপ পণ্ডিত অতি শীঘ্র নবাব দরবার পাঠান। যিনি রচনা করবেন তাকে প্রচুর আশরাফি পুরস্কার দেয়া হবে। নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিন্তায় পড়লেন যে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। কারণ এমন কে পণ্ডিত আছে যে সে হিন্দুদের মতন করে মহাভারত লিখে দিতে সক্ষম হবে? গোপাল বাইরে গেছিল, কদিন হয়েছে। সেই দিনই রাজসভায় এসেছে। এসে মহারাজকে রাজসভায় উপস্থিত হতে না দেখে খবর নিয়ে জানতে পারল যে মহারাজ নাকি এক বিষয় নিয়ে খুব চিন্তিত আছেন। সেজন্য রাজসভায় আসেননি। কিন্তু বিষয়টা কি সে সম্বন্ধে কিছুই বলতে পারল না কেউ। গোপালের সব জায়গায় এমনকি অন্দরমহলেও অবারিত দ্বার। সেজন্য অন্দরমহলে গিয়ে মহারাজকে পাকড়াও করল। অন্দরমহলে গোপালকে দেখে মন ক্ষুণ্ণ হলেও একদিকে প্রিয় বয়স্য, অন্যদিকে বিপদ আপদের বুদ্ধিদাতা গোপালকে দেখে মনে একটু ভরসা পেলেন। এই মনে করে যে এই বিপদের সময় আর কিছু হোক না হোক গোপাল হয়তো কিছু বুদ্ধি বাতলে দিতে সক্ষম হবে। গোপালের কাছে অকপদে সমস্ত খুলে বললেন নবাবের খেয়ালের কথা। মহারাজের মুখে সমস্ত শুনে গোপাল বলল, এই সামান্য কথার জন্য এত ভাবনা চিন্তা না করে আমার উপর ছেড়ে দিন। আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে খান দান ঘুমন, আমি যা করার করব। মহারাজ গোপালের উপর বিশ্বাস রেখে নবাবের কাছে চিঠিও গোপালকে পাঠিয়ে দিলেন। গোপাল গরদের কাপড় পরে উন্নি গায়ে দিয়ে গলায় বড় তুলসীর মালা ঝুলিয়ে কপালে তিলকের ফোঁটা কেটে মাথায় মস্ত টিকিতে একটা বড় ফুল বেঁধে নবাবের দরবারে উপস্থিত হল। মহাপণ্ডিত গোপালকে নবাব দেখে খুব খুশি হলো। কুন্নিশ করে বললেন, নবাব বাহাদুর, আপনি যদি 5,000 টাকা খরচ করেন তবে 1 মাসের মধ্যে আপনার মনের মতন মহাভারত তৈরি করতে পারবেন। এর কম সময় হবে না, এর জন্য কোনো ভাবনা চিন্তা করবেন না। নবাব গোপালের কথা শুনে বললেন, পণ্ডিত মশাই, আপনাকে 5,000 কেন, আমি 10,000 টাকা দেব, আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত শেষ করুন। এই বলে গোপালকে 10,000 টাকা দিয়ে দিলেন। গোপাল 1 মাসের সময় নিয়ে হাতে মহাভারত লেখা আরম্ভ করে দিল। নবাবের ঘন ঘন তাগাদার পর 28 দিনের মাথায় নবাবের মহাভারত হাজির হয়ে পণ্ডিত মশাই বললেন, নবাব বাহাদুর, মহাভারত লেখায় প্রায় অন্তিম পর্যায়ে, খালি একটা বিষয় আটকে রয়েছে। সেটা হচ্ছে আমাদের মহাভারতে দ্রৌপদীর পঞ্চস্বামী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নামে খ্যাত। সেসব তো উপস্থিত সকলেই আপনারা জানেন, কিন্তু আপনার বেগম সাহেবার পঞ্চস্বামীর কি কি নাম তা আমার জানা নেই। আপনি বললেই লিখে দেব এবং আমার লেখা মহাভারত সমাপ্ত হয়ে যাবে। এখন বলুন নবাব সাহেব, আপনার বেগম সাহেবার পঞ্চস্বামীর নাম কি কি? এইটুকু ছাড়া আর সব লেখা শেষ হয়ে গেছে। এই নামগুলি বসিয়ে দিলেই আপনার মনের মতন মহাভারত সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে। নবাব বাহাদুর এই কথা শুনে তোবা তোবা করে, কানে হাত দিয়ে বলেন, এ কি কথা বলছেন পণ্ডিত মশাই,
আমার বেগম সাহেবের কি কখনো আমি ছাড়া কোনো স্বামী থাকতে পারে? দরবারে এত লোকের সামনে এ কথা শুনে নবাব লজ্জায় লাল হয়ে বললেন, আমার মহাভারত লেখা দরকার নেই, আপনি এখন আসতে পারেন পণ্ডিত মশাই। গোপাল করজোড়ে প্রার্থনা করে বললেন, সে কি নবাব বাহাদুর, আমি এত কষ্ট করে 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কত ভেবে চিন্তে মহাভারত লিখলাম, আপনি বাতিল করে দিলেন? নবাব এ কথা শুনে পণ্ডিত মশাইকে বললেন, আর কষ্ট করে লিখেছেন সেজন্য আপনাকে পারিশ্রমিক দ্বিগুণ করে দিচ্ছি। আপনি পারিশ্রমিক নিয়ে মহাভারতের নাম মুখে না এনে বাড়ি চলে যান। এই বলে খাজাঞ্চিকে ডেকে টাকা দেওয়ার আদেশ দিলেন। খাজাঞ্চি টাকা দিলে গোপাল আনন্দ চিত্তে দিয়ে হাজির হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায়। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের মহাভারত লেখার কাহিনী শুনে খুবই আনন্দিত হলেন, কারণ এমন বিপদ থেকে উদ্ধার পেয়ে মনে মনে খুব আনন্দিত হলেন। গোপাল আরেক দফা পুরস্কার পেয়ে আনন্দিত হলো। মহারাজ গোপালকে বললেন, তোমার তুলনা তুমি এ যাত্রায় রক্ষা না করলে আমি খুবই অসুবিধায় পড়তাম। যাক, এ যাত্রা থেকে মুক্তি পেলাম। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এই রকমই নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন। আজকে আসলাম, সকলে খুব ভালো থাকবেন।